This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদের দীর্ঘদিনের বাসনা ছিল, আমার প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, যে প্রসূনদা স্টালিনের বাচ্চাদের নিয়ে কবে করবেন। তা রোজই ভাবি করছি, মকাটা পাচ্ছিলাম না। জোসেফ স্টালিন জানেন, আপনাদেরকে প্রথমে একটু মুখবন্ধ করে বলি, এত বিভৎস ফ্যাসিস্ট, একগুয়ে এবং পৃথিবীর আজ অব্দি যত ফ্যাসিস্টের জন্ম হয়েছে তার মধ্যে মানে ধ্বংসাত্মক নক্কারজনক চরিত্র যদি সেরা তিনটি ধরা যায় তার মধ্যে একটি স্টালিন। আমি হিটলারকেও দেশপ্রেমী হিসেবে মনে করতে পারি টু সাম এক্সটেন্ট। কেন জানেন? হিটলার নির্মমতা করেছে। হিটলার কমিউনিস্টদেরকে মেরেছে, যেটা ক্ষেত্র বিশেষে প্রশ্ন থাকে যে কারণটা কি। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে কমিউনিস্টদের উপর যে আমরা খুব খুশি এমন তো না, যাই হোক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ইহুদিদের মেরেছে, এটাতে তীব্র প্রতিবাদ, এবং তার একটা লোভ ছিল যে সারা বিশ্বকে সে দখল করবে। কান্না ছিল, ব্রিটিশদের ছিল না, আমেরিকার ছিল না, বা এই রাশিয়ার ছিল না। একটার পর একটা দেশ দখল করে সেখানে কাস্তাহাতুরি আর লাল পতাকা স্টালিন লাগায়নি। কিন্তু একবারই সেখানে ভোটাভুটি হয়েছিল হিটলারের। হিটলার বিকট ভোটে জিতেছিল, স্টালিন কোনোদিন ভোটই করেনি। স্টালিনের একটা স্ট্র্যাটেজি ছিল। স্টালিন 1924 ক্ষমতায় আসে, প্রায় 100 বছর হলো, এবং জেনারেল সেক্রেটারি। লেনিনের পর, লেনিনের রেভলিউশনের পর লেনিনকে কোথায় যে দেওয়া হয়েছে তা আজ অব্দি রহস্যভূত। এবং স্টালিনের ওয়ার্কিং স্টাইলটা ছিল খুব বিভৎস রকম। মানে আপনাকে ডাকবে, ভালো কথা বলবে, 10টা কাজ করাবে, খতম করে দেবে। লেনিনের পর বেশ কয়েকজন সঙ্গী ছিল স্টালিনের, তার মধ্যে মায়াকোভস্কি ছিল, ট্রটস্কি ছিল, ইভানোভিচ ছিল। এক এক করে প্রত্যেককে খতম করেছিল স্টালিন। ট্রটস্কির অপরাধ ছিল, ট্রটস্কি বলেছিল যে আমরা এই কমিউনিজম করে যাচ্ছি, বিশ্বের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই, আমাদের দেশে এত ইন্ডাস্ট্রিয়াল আন্দোলন, এত আমাদের ইন্ডাস্ট্রি উন্নত, আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তাতে স্টালিন খুব ক্ষেপে গেল। কিন্তু ট্রটস্কি কিন্তু সমর্থন করেছিল কমিউনিস্ট পার্টির একটা বড় গ্রুপ। স্টালিন দেখলো এটা বিপদ, এটাকে শেষ করতে হবে, ফলে তার পেছনে কেজিবি লাগালো। স্টালিন এই ট্রটস্কি পালিয়ে গেলেন আমেরিকাতে। আমেরিকা থেকে তার কেন যে দুর্বুদ্ধি হলো, তিনি মেক্সিকোতে পালাতে গেলেন। মেক্সিকোতে যাওয়ার সঙ্গে সঙ্গে কেজিবির হাতে খুন হলেন। এই পেছন থেকে রক্তাক্ত কাস্তে হাতুড়ির হত্যা আজ নয়, যুগ যুগ ধরে। এবং এই স্টালিনের পর থেকে স্টালিনের বাচ্চাদের উঠে আসা। আপনাদেরকে বলি যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যখন ভারতবর্ষে তৈরি হয়, তখন সেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার মধ্যে নানান রকম মতভেদ ছিল, মতবাদের মধ্যে অনেক বিতর্ক ছিল। তাদের দক্ষিণ ভারতীয় কমিউনিস্ট পার্টি, স্পেশালি কেরাল, পাঞ্জাবের একটা অংশ, আমাদের রাজ্যের প্রমোদ দাশগুপ্ত, জ্যোতিবাবুরা, এরা চীনপন্থী ছিল। এবং 1962 সালে যখন চীন আমাদের আক্রমণ করে তছনছ করে দেয় ওই মণিপুর ইত্যাদি ইত্যাদি জায়গায়, তখন কমিউনিস্ট পার্টির এই অংশ অর্থাৎ সিপিএম ভারতবর্ষের পক্ষে না, চীনকে সমর্থন করেছে বলে বেশ করেছে, তারা বলেছিল। এবং এই অংশটি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বলেছিল ইয়ে আজাদ, এই ঝুট হ্যায়। এবং এরাই বলেছিল যে নেতাজি হচ্ছে তোজোর কুকুর। এবং এরাই বলেছিল গান্ধীজিকে শয়ের বাচ্চা, এই কমিউনিস্টরা। এবং এরা জীবনে কোনোদিন, সিপিএম এর লোকেরা, ন্যাশনাল ফ্ল্যাগ তোলেনি। জ্যোতিবাবু তো নয়, তার দলের কেউ না, তারা মনে করতেন না যে ন্যাশনাল ফ্ল্যাগটাকে ধরা উচিত বা এটা স্বাধীন ভারতবর্ষ। এমনই তাদের ভারত প্রেম। তাদের দলটির নামও তো অদ্ভুত, বিদেশি একটি নাম। ধুতি পাঞ্জাবি পরে ঘুরলে কি হবে? আমরা যতই বলি বিজেপি দলটি হচ্ছে হিন্দিদের দল, ঠিক আছে, কিন্তু ভারতের দল। আমি বিজেপির ঘোরতর সমালোচক হিসেবেও বলছি, সেটা ভারতীয় দল, আমাদের পোষায় না, আমরা পাত্তা দিই না।
কিন্তু সিপিএম দলটি ভারতের কি করে হয়? যেমন দেখবেন যে হলদিরামের বিভিন্ন ব্রাঞ্চ অফিস আছে, যে হলদিরামের এখানে মিষ্টি পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, বা বড় বড় দোকানগুলো যেমন ব্রাঞ্চ থাকে, সেরকমই এই ব্রাঞ্চগুলোকে কিন্তু খুলেছিল কমিউনিস্টরা নানান দিকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। এবং সেরকমভাবে পৃথিবীর থেকে কিন্তু কমিউনিস্ট পার্টিগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ছাড়া হয়েছিল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মানে কমিউনিস্ট পার্টিটা তো ভারতের নয়, কারণ আমাদের দেশে রেভলিউশন হয়নি, আমাদের দেশে আন্দোলন হয়নি, আমাদের দেশে জিন্দাবাদ ইনকিলাব হয়নি। এরা এসে ক্ষমতায় দখল করেছে, যেরকম কংগ্রেস ভোটে দাঁড়িয়ে যেতে, ভাই জ্যোতিবাবুরাও ভোটে দাঁড়িয়ে জিতেছে, কোনসা বন্দুক নিয়ে তারা রেভলিউশন করেছে? কিছুই করেনি, শুধু একটা ডববাজির ওই বিপ্লব ইত্যাদি বড় বড় লেকচার মেরেছে, কোনো উন্নতি করেনি 34 বছরে। এই হচ্ছে সিপিএম। এবং সিপিএম এর মতন স্টালিনের বাচ্চা আর কেউ নেই, এত জঘন্যতম পার্টি। এবং তাদের রক্তাক্ত হাতের ছবি আমাদের প্রতিনিয়ত আঘাত করে। তাদের মানে এত নির্লজ্জ এই সিপিএম, এত নির্লজ্জ এই কমিউনিজমের উত্থান পশ্চিমবঙ্গে। 1967 সালে তারা জীবনেও আসতে পারতো না। প্রফুল্ল সেনের কিছু ত্রুটি ছিল, যে বন্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন দলের অভ্যন্তরে একটা গন্ডগোল হলো প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। অজয় মুখার্জি ইত্যাদিদের সঙ্গে একটা গন্ডগোল হলো। অজয় মুখার্জি গান্ধীবাদী ছিলেন, গান্ধীবাদী আদর্শের নেতা, এবং বিধান রায়ের যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ জওহরলাল নেহরুর খুব অপছন্দের চরিত্র হলো, গান্ধীবাদী ছিলেন, স্বাধীনতা সংগ্রামে এরা লড়াই করেছেন, প্রফুল্ল সেনে করেছেন। কিন্তু গন্ডগোলটা যেটা হলো যে পলিসি ম্যাটার নিয়ে প্রফুল্ল সেনের উপর এরা চটল, এবং তখন হঠাৎ করে দুধ বা ছানা ইত্যাদি উধাও হয়ে গেল প্রফুল্ল সেনের আমলে। এই সময়টা দলটা ভাঙলো কংগ্রেসের, এবং এই অজয় মুখার্জিরা নতুন দল করলো, তাদের দলের নাম হলো বাংলা কংগ্রেস। এইবারে যে ভোটটা হলো 1967 সালে, সেই ভোটে প্রফুল্ল সেন পরাজিত হলেন আরামবাগ থেকে, এবং অজয় মুখার্জির কাছে হেরে গেলেন। আরামবাগে অজয় মুখার্জি দাঁড়ালেন এবং তমলুকেও দাঁড়ালেন, দুটি জায়গা থেকে অজয় মুখার্জি জিতলেন। তিনি তাকে মুখ্যমন্ত্রী করতে বাধ্য হলো, কারণ কমিউনিস্ট পার্টিরা সরাসরি ওঠে না, সেটাতে রাশিয়াতেও ওঠেনি। রাশিয়াতে মেনশেভিক পার্টির সঙ্গে হাত মিলিয়ে তারা ক্ষমতায় এসেছিল, এবং পরে মেনশেভিক পার্টিকে খতম করে দিয়েছিল, মানে শয়ে শয়ে খুন করেছিল স্টালিনের দল। এবং মাও সেতুং চিয়াং কাই শেকের সঙ্গে হাত মিলিয়ে রেভলিউশন করেছিল চীনে, কৃষি বিপ্লব। তারপরে চিয়াং কাই শেকের সমস্ত দলের সমস্ত প্রতিনিধিকে হত্যা করা হয়েছিল। মাওবাদীরা আজকে কি বলে জানি না, কিন্তু এটাই বাস্তব সত্য, কারণ মার্ক্সবাদটা আমার পড়া রয়েছে, আমি মার্ক্সবাদ পড়েছি। মার্ক্সের তত্ত্ব বা তথ্য আজকের দিনে কেন, সেদিনও চলতো না, আজও চলে না, কিন্তু এরা মার্ক্সবাদকে একটা শিখণ্ডি দাঁড় করিয়ে দেশের পর দেশ দখল করেছে। এই হচ্ছে কি স্টালিনের বাচ্চা, এই সিপিএম। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে সাইবাড়ির রক্ত মাখা ভাত তারা কোন নির্লজ্জতায় খাওয়ালো বলুন তো দেখি। আজকে নির্যাতিতার জন্য তারা চোখের জল ফেলছেন রাস্তাঘাটে, নাটক। আপনারা শান্ত মতন আমাকে উত্তর দিন তো, যে একটা বাড়ির ছেলেকে খুন করে তার মাকে সেই রক্তমাখা ভাত খাইয়ে দিয়েছিল, এটা তো হিটলারও করেনি, এটা বোধহয় স্টালিনও করেনি, এটা বোধহয় বিশ্বের সব থেকে ফ্যাসিস্ট কেউ করেনি, যেটা খোকনবাবু করেছিলেন। খোকন সেনের দলবল করেছিল বর্ধমানের সাইবাড়ির সেই কাণ্ড, তিনি পরে মন্ত্রীও হয়েছিলেন, তাদের দলবল করেছিল, ক্ষমা করে দিলেন তাদের। 34 বছরের মধ্যে অসংখ্য ধর্ষণ, অসংখ্য খুন, 55,000 কংগ্রেস কর্মী এবং বিজেপিরও কিছু কর্মী তারা দাবি করে তাদেরকে খুন করেছিল এই সিপিএম। ভুলে গেলেন সব কিছু। আজকে তারা নাটক করছে নির্যাতিতাকে সামনে রেখে। যেই দেখলো নির্যাতিতার পাশ থেকে আস্তে আস্তে সাবজেক্টটা ঘুরে যাচ্ছে, তারা ঘুরিয়ে দিল। ঘুরিয়ে দেওয়ার পর ডাক্তাররা যখন আন্দোলন থেকে ধীরে ধীরে কাজে যাচ্ছে, তখন তাদের উস্কানি শুরু হলো। এবং এদের পলিসিই তাই, এটা এরা রাশিয়াতেও করেছে। ইভারিনকে দিয়ে যেটা করেছিল, ইভারিনকে দিয়ে স্টালিন যেটা করিয়েছিল, ইভারিন অসম্ভব সুন্দরী ছিল, বিভিন্ন নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো ইভারিনকে, এবং ইভারিন গিয়ে ছলা কলা দেখাতো তাদের সামনে, তাদের শয্যা সঙ্গিনী হতো ইভারিন, আপনারা পড়ে দেখবেন। এবং তারপরে তাদের পেটের থেকে খবর নিয়ে এসে স্টালিনকে দিত, এবং তারপরে নেতাদের সাইজ করা হতো। এইরকম অসংখ্য ইভারিন ফ্রন্ট লাইনে আজকে কলকাতা শহরের বুকে। এবং এই ইভারিনরা কখনো লাস্যময়ী, কখনো সহাস্যময়ী,
কখনো তাদের আন্দোলন তুঙ্গে, কখনো কুণাল ঘোষকে কিস্তি করছে। তারা কারা, কেরা? দেখুন, একটা সময় ছিল আমাদের ছেলেবেলায়, না, আমাদের আরো আগেকার কথা বলছি, আমাদের এখানে মান্তু পিসি ছিল। মান্তু পিসি খুব ভালো বলতো যে একটা সময় ছিল যখন উত্তম সুচিত্রার সিনেমা দেখতে গেলে বাবা মারা বলতো, ওরে উত্তমের মতন একটা ছেলে হ। উত্তম কুমার ভেতরে কি ব্যক্তিগত জীবন দরকার নেই, কিন্তু উত্তম কুমার চিরকাল ভালো লোকের রোল করতো। উত্তমের মতন হতে চেষ্টা কর, সুচিত্রার মতন হতে চা। ফলে আমাদের কাছে সিনেমা আর্টিস্টরা, সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক থেকে শুরু করে তাদের ছবি দেখে তাদেরকে আমাদের একটা আদর্শ মনে হতো যে এদের থিঙ্কিং, এদের ভাবনা, এরা বামপন্থী ছিলেন অনেকে। মৃণাল সেন ছবি আমার কোনোদিনই ভালো লাগে না, বাদ দিন। তপন সিনহার ছবি ভালো লাগতো, তরুণ মজুমদারের ছবি ভালো লাগতো, সাম্বাইনাগালের ছবি ভালো লাগতো। বামপন্থী এরা ছিলেন, কিন্তু এদের ছবি দেখে একটা আদর্শগতভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম ছাত্র জীবনে, যে ভাবনার জায়গা। হ্যাঁ, হয়তো কংগ্রেস পার্টি করেছি, কিন্তু কংগ্রেস পার্টি করলেও সুব্রত মুখার্জি আমাদের নেতা ছিলেন যখন, তিনি কিন্তু বলতেন যে আগে মার্কসটা পড়ো, দাস ক্যাপিটালের 3টে কপি পড়ো। পড়বার চেষ্টা করেছি, কতদূর মগজে ঢুকেছি জানি না। আপনারা বলুন তো, আজকে সিপিএম এর কটা লোক দাস ক্যাপিটাল পড়ায়, এই যে যারা লম্পজম্প মারছে? পরে আসছি সে প্রসঙ্গে। তো এরা আজকে চোখের জলে ভাসছে, যারা ওই বানতলা ধানতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধর্ষণ করার পর কিছু এলেবেলে লোককে ধরে জেলে ঢোকানো হয়েছে, ফাঁসিও হয়নি, কিন্তু তাদেরকে কারা ফিট করেছিল তাদেরকে আজ অব্দি কিন্তু বামফ্রন্ট তুলে ধরেনি। 1990-91 মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ডান্ডার বাড়িটা মেরেছিল, ঠিক আছে, জানি সে কে, কিন্তু তার পেছনে কোন নেতা ছিল আজ অব্দি কিন্তু তিনি ধরা পড়েননি। শ্রীশ মুখার্জি থেকে শুরু করে বিশ্বনাথ সিং এর মতন লোকেদেরকে ওপেন রাস্তায় হত্যা করা হয়েছিল। তারা দুজনই কাউন্সিলর ছিলেন, এরকম অসংখ্য কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান ইত্যাদিদেরকে খুন করেছিল সিপিএম। তারা কিন্তু কেউ ধরা পড়েনি। আজকে তারা আন্দোলন করছে রাস্তায় নেমে। আমরা বারবার বলছি যে সিবিআই এর হাতে অলরেডি ধরা পড়েছে, যে তার ব্যবস্থা হোক, এবং আরো যারা যারা আনুষঙ্গিক রয়েছে তাদের ব্যবস্থা হোক। সিপিএম বলার কে? সিপিএম মমতার পেছনে লাগছে কেন? সিবিআই অফিসে গিয়ে তারা বসছে না কেন? বসবে না, কারণ তাদের টার্গেটটা ওই অসহায় নির্যাতিত মহিলা নয়, এরা রেপ ঘটনা দেখে অভ্যস্ত, ইভরিনের মতন। ফলে তারা যে আন্দোলনটা করছে, আন্দোলনের সামনে কিছু সিনেমা আর্টিস্টদেরকে ফিট করে দিয়েছে। তারা কেউ উত্তম কুমার নয়, তারা কেউ সুচিত্রা সেনের মতন আদর্শ, বা সত্যজিৎ, ঋত্বিক, তপন সিনহার মতন আদর্শ চিত্র ব্যক্তিত্ব তারা নন। এবং আমরা উত্তম কুমার, সুচিত্রা সেন, সত্যজিৎ, ঋত্বিক ইত্যাদিদের দেখে উদ্বুদ্ধ যেমন হয়েছি, আজকে আমাদের টালিগঞ্জের সিনেমাতে আমাদের দেখতে হচ্ছে সেক্স কি করে বাড়াতে হয়, কি করে একটা লোক আরেকটা মেয়ের দিকে তাকায় তার নিজের স্ত্রী থাকতে, এবং সেখানে ঘেটে গল্প করা, চুম্বন, বিছানার দৃশ্য হতে পারে মডার্ন সিনেমা, আমি কোনোটা খারাপ বলছি, ইংলিশ সিনেমা হলে এটা হবে না, কারণ এটা দিয়ে দর্শকদেরকে টানা হচ্ছে। এবং যে ব্যক্তিত্বরা আজকে আদর্শের কথা বলছেন, তারা কেউ ফ্রন্টলাইন অ্যাক্ট্রেস নন বা অ্যাক্টর নন। তাদেরকে ফিট করা হয়েছে সামনে বড় বড় লেকচার দেওয়ার জন্য। এবং তারা কেন এত লাফালাফি করছে জানেন? তাদের সব সিনেমা রিলিজ করছে। আচ্ছা, আপনারা বলুন তো, খোলা মনে যে অসংখ্য বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ তাদের জীবনে, তো এই বাজার পত্রিকাতে ডেলি বেরোয় যে আজকে ওকে বিয়ে করেছে, কালকে ওকে ছেড়ে দিয়েছে, পরশু ওর সঙ্গে আবার ফিট হয়েছে, তরশু তার সঙ্গে ফিট হয়েছে। মানে দ্রৌপদীর গল্প পড়েছিলাম মহাভারতে, জানিয়ে হাসাহাসি অনেক সময় অনেকে করেছে যে এক নারীর পঞ্চস্বামী, তার লজিক রিজন অন্য ছিল, কিন্তু এখানে তো সেই গল্পই শুনি। কি আদর্শগত আমাদের সামনে চরিত্র চিত্রণ তুলে ধরছেন চলচ্চিত্র অভিনেত্রী অভিনেতারা, যারা আজকে আন্দোলনের মুখ হয়েছে। মানে আপনাদের দেখে আমাদের আদর্শ হওয়ার মতন কিছু আছে, তাহলে আমার বউকে তাড়িয়ে দিচ্ছি, কালকে আর বান্ধবী জোগাড় করছি, বা গোটা কত আর কয়েক বছর তো বাঁচবো, তা নিজেকে নিয়ে একটু ফুর্তি ফার্তা করে নি, কারণ আপনারাই তো দেখাচ্ছেন। আপনার কোনটা আসল রূপ? আন্দোলনে নেমে লম্বা লম্বা লেকচার মেনে মমতাকে গালাগাল করাটা আপনার রূপ, নাকি বহু বান্ধবের মাঝখানে থেকে ন্যাকামি করাটা আপনাদের রূপ? এরা সিনেমার সি ক্যাটাগরির সমস্ত অভিনেতা অভিনেত্রী, এদেরকে পাত্তা শুনুন। আমি এটা খোলা কথা বলি, আজকে বাংলা সিনেমাতে না কে কে অভিনেতা অভিনেত্রী জানেন? সেই জমানা গেছে, শতাব্দী, তাপস পাল, তারা তো
শতাব্দী পুরোদস্তুর রাজনীতিবিদ। তাপস পাল চলে গেছে। তাপস আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে আমার ফ্যামিলি ফ্রেন্ড ছিল। আমি প্রসেনজিতের কাছে একটা দারুণ হেল্প পেয়েছিলাম। আমি যখন উঠছি টেলিভিশনের জগতে, প্রসেনজিৎ আমাকে একটা দারুণ হেল্প করেছে। আমি চিরকৃতজ্ঞ প্রসেনজিতের কাছে, বোম্বার কাছে। আজকে প্রসেনজিৎ জিতের বাড়িতে ডেকে নিয়ে আমাকে মিষ্টি খাইয়েছে। আরে দাদা এসো, বসো, তোমার অনুষ্ঠান তো দেখি। আর দেবের সঙ্গে আমার আলাপ নেই, খোলাখুলি বলে দিচ্ছি। তো এই তিনজন, আর নায়িকাদের মধ্যে ঋতুপর্ণা, মিমি চক্রবর্তী, নুসরত ছাড়া কে আছে? শাশ্বত আছে। শাশ্বত, তাহলে কে কে দাঁড়ালো? প্রসেনজিৎ, শাশ্বত, দেব, জিৎ, আর এদিকে মিমি, নুসরত আর ঋতুপর্ণা ছাড়া যে কোনো লোককে যখন তখন না যায়, যখন তখন চিটকে ফেলে দেওয়া যায়। এদের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি? এদের সিনেমা পয়সা খরচা করে লোকে দেখবে নাকি? গ্রামে গঞ্জে কোনো সিনেমা হাউস আছে? শপিং মলের মধ্যে তো এখন সিনেমা হাউস হয়ে গেছে, কোনো হল নেই। ফলে ৮০ থেকে ৮৫% মানুষ পয়সা খরচা করে সিনেমা দেখে না, এদেরকে চেনেও না, চিনতেও চায় না। এরা যে কি আন্দোলন করছে তাও জানে না। ফলে এই অভিনেতা অভিনেত্রী যারা নাটক মারছেন রাস্তায় দাঁড়িয়ে, তারা ওই দাঁড়িয়ে রয়েছেন শহর কলকাতা, বড়জোর দুর্গাপুরের ২-৪টি হল, শিলিগুড়ির ২-৪টি হল, মালদার ১-৮টি, এই কটি শহর কেন্দ্রিক হলে তাদের ছবি, এক একটি টিকিটের দাম ২০০ টাকা, ২৫০ টাকা। কে দেখবে? যবে বেরোবে ওটিটি দেখে নেওয়া যাবে, তাও সে দেখতে চাই বা জানা চাই, চট করে কেউ দেখতে চাইছে না। ঘাবড়ে গেছে সৃজিত। তারা হঠাৎ করে বলতে শুরু করে, মমতাদি খুব ভালো কাজ করছেন, দারুণ করছেন। দুদিন আগে অন্যরকম কথা বলেছি। কেন বলছে? তার ছবিটা রিলিজ করার রয়েছে, গুবলেট করে দেবে লোকে। এরা যে কি ধান্দাবাজ, এরা যে কি শেয়ানা, এরা কারুন না, এরা জ্যোতিবাবুর ছিল না, এরা বুদ্ধবাবুর না, এরা মমতারও না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচতে হবে। টালিগঞ্জিকার, এই গঞ্জিকা সেবনকারী এই অভিনেতা অভিনেত্রীদের, এরাও কিন্তু এই স্টালিনের বাচ্চাতে ভর্তি এই জায়গাটা। সবশেষে যে গল্পটা বলবার জন্য স্টালিনের বাচ্চাদেরকে ধরেছি, কি হয়েছে জানেন? আমি দমদম পার্কে থাকি। দমদম পার্কে ৫টি পুজো, ৬টি পুজো, এবং প্রত্যেকটি বিখ্যাত পুজো, এবং সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ আসে দমদম পার্কের পুজো দেখতে। আমি বলছি না অরূপের পুজো দেখে, ববির পুজো দেখে, সেগুলো আলাদা কথা, সেগুলো ডিফারেন্ট প্লেসে। কিন্তু দমদম পার্কের মধ্যে ঢুকলে আপনি এমন অনেকগুলো, যেটা বেহালাতে প্রচুর রয়েছে, কিন্তু দমদম পার্কের একটা জায়গা রয়েছে। দমদম পার্কে আপনি যদি ভিআইপি রোড দিয়ে ঢোকেন, তাহলে প্রথমেই পাবেন আপনি যে পুজোটা, সেটা হচ্ছে গিয়ে যুবক বৃন্দের পুজো, একদম ভিআইপি রোডের কাছে। আচ্ছা, যুবক বৃন্দ কমপ্লিট হলে আপনি এসে পৌঁছাচ্ছেন তরুণ দলের পুজো, যেটা বিশ্বজিৎ প্রসাদ, আমাদের যে কাউন্সিলর, তার নিজের পুজো। সেটা আবার কিন্তু ওই বাগুইয়াটি দিয়ে ঢোকার একটা এন্ট্রান্সের মধ্যে তরুণ দল রয়েছে। মাঝখানে রয়েছে মন্দির। এই মন্দিরটা বহু পুরনো, আমি প্রায় টানা ১৬-১৭ বছর এখানকার সেক্রেটারি ছিলাম মন্দিরের এই দুর্গাপুজোয়। তো সেই পুজোটা হচ্ছে কি সার্বজনীন, এটা হচ্ছে কি পুজো নাম্বার 3। পুজো নাম্বার 4 বিখ্যাত পুজো হচ্ছে কি ভারত চক্র, একেবারে প্রতি বছর পুরস্কার পাচ্ছি। এবং আমার একবার প্রাণের পুজো যেটাকে আমি বলি, সেটা হচ্ছে তরুণ সঙ্গের পুজো। তরুণ সঙ্গ না থাকলে দমদম পার্কের লোকে চিনত না। ভাই ভারত চক্র, ভাই অন্য ক্লাব, ডোন্ট মাইন্ড, ফ্যাক্ট তো এটাই যে আমিও টেলিভিশন ওয়ার্ল্ডে ঢুকলাম, তরুণ সঙ্গ প্রথম ওই ইয়ের পুরস্কারটা পেল, ওই রং কোম্পানির পুরস্কারটা পেল, তখন দমদম পার্কের নাম হলো। ফলে তরুণ সঙ্গ চিনেছে, যেটা যশোর রোড দিয়ে ঢুকলে আপনি প্রথমে পাবেন তরুণ সঙ্গ, দুর্দান্ত। এবং তরুণ সঙ্গ ছাড়লে তারপর আপনি পাবেন ভারত চক্র। এই হচ্ছে কি দমদম পার্কে 5টি পুজো, এবং আরও একটি পুজো পাবেন নবারুণ সঙ্গ। অত বড় পুজো না হলেও ঠিক আছে, গুড এনাফ। তো এই 6টি পুজো দেখবার জন্য মানুষ আসে, এবং এই 6টি পুজোর জন্য যে ব্যাপারটি বলছি সেটা খুব ইন্টারেস্টিং। লেট মি ডেসক্রাইব দ্য সেম। এই পুজোগুলোর কতগুলো রীতিনীতি আছে, এই কম্পিটিশান আছে পুজোগুলোর। কলকাতা শহরে যত পুরস্কার, সব পুরস্কারওয়ালারা আসে, এবং পুরস্কারের কতগুলো নিয়ম রয়েছে। সেটা আমাদের দমদম পার্কের পুজো বলে না, যে কোনো পুজোর ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম রয়েছে যে আপনার পুজোর সামনেটায় কোনো রকম মাইক বাজবে না, হইচই হবে না, এন্ট্রি আপনার নর্মাল থাকবে, ঢোকা এবং বেরোনোটা স্বাভাবিক রাখতে হবে। পুরস্কারের যেগুলো বড় বড় কোম্পানির পুরস্কার যেগুলো দেয়, এশিয়ান পেন্টস বলে না, যে কোনো পুরস্কারের ক্ষেত্রেই বলছি। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে সেখানে জল থাকবে, একটা মেডিকেল সেন্টার থাকবে যেখান থেকে হেল্প করা যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এই নিয়মের বাইরে আপনি গেলে পুরস্কার পাবেন না।
তো স্বাভাবিকভাবে প্রত্যেকেই চেষ্টা করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে অনেক হয়েছে আন্দোলনের ডাক্তাররা কাজে দিয়েছে, আপনারা ভাই আমাদের পুজো মণ্ডপের সামনে কেউ চুদুরবুদুর করবেন না। তো সেটাই করতে এলো। এই গত শুক্রবার, আজ সোমবার সকালবেলা বলছি, যে শুক্রবার হঠাৎই রাত্রিবেলা 11টার সময় কি চ্যাত উঠল, সিপিএম এর ছেলেমেয়েরা বাইরে থেকে বহু ছেলে মেয়ে নিয়ে এসে যুবকবৃন্দের প্যান্ডেলের সামনে গিয়ে উই ওয়ান জাস্টিস লিখতে আরম্ভ করলো। হঠাৎ একটা ঝামেলা, এবং ইচ্ছা করে তারা ফাঁদ পেতেই এটা করলো যাতে করে ওখানকার পুজো কমিটি খেপে যায়। পুজো কমিটির লোক বেরিয়ে এলো, তারা বললো যে আপনারা এগুলো লিখবেন না, আমাদের পুজো দেখতে আসবে এখানে, আপনারা রাস্তাটা ময়লা করতে পারেন না এইভাবে। তাই নিয়ে ঝগড়াঝাটি। এর মধ্যে কাউন্সিলরের কাছে খবর এসে কাউন্সিলর নিজেই আসেননি, 2-4 জনকে পাঠিয়ে দিয়েছে যে দেখ কী ব্যাপার, এখানে ধাক্কি ভাগিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে রবিবার দিন তারা আন্দোলনে বেরিয়েছে কাউন্সিলর আমাদের। ধান্দাটা বুঝতে পারছেন তো, সেনাগিরি, সেই স্টালিনীয় পদ্ধতি। এবং নির্লজ্জের মতো ফ্রন্টলাইনে রয়েছে এখানে প্রাক্তন কাউন্সিলর, যার 2004 কলঙ্কিত রেপড হয়েছে দমদম পার্ক। আজকে আপনারা নির্যাতিতার রেপের কথা বলছেন, 2004-এ দমদম পার্ক যদি নারী হয়ে থাকে তাকে ধর্ষণ করা হয়েছিল 2004-এর ভোটে, ভোটে, কাউন্সিলর ভোটে। বেলা 12টা বাজার সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং তৃণমূলের 2 ক্যান্ডিডেট জয়দীপ চক্রবর্তী এবং শান্তি মুখার্জিকে ঘাট ধরে বের করে দেওয়া হয় এবং বুথ দখল করে ছাপ মারতে শুরু করে। এবং এই কাণ্ড দমদম পার্কের লোক স্তম্ভিত হয়ে বসে দেখেছিল, ভয়ে কাঁপছিল গাল কাটা নাক কাটাদের দেখে। আর এই কাউন্সিলর সামনে দাঁড়িয়ে থেকে কাণ্ডগুলো করিয়েছিলেন। ধর্ষিতা হয়েছিল দমদম পার্ক, সভ্য জায়গা, পূর্ববঙ্গ থেকে আগত মানুষদের একটি বাসস্থান ছিল। এখন তো মাল্টি স্টোরেজ হয়ে যাওয়াতে বহু মানুষ এসছে। তারা ভয়ে কেঁপেছিল 2004-এর এই। আজ অব্দি দমদম পার্কের এই নক্কারজনক ঘটনা কোনোদিন ঘটেনি। বিশ্বজিৎ প্রসাদ সেটা ভোলেননি। আমি আবেদন করব আজকের এই স্টালিনের বাচ্চাদের বিরুদ্ধে সমস্ত পুজো কমিটিকে। বিশ্বজিৎ প্রসাদ তো বটেই, বিশ্বজিৎ প্রসাদ যা করেছে আমি হ্যাটসঅ্যাপ জানাই। এবং এই স্টালিনের বাচ্চাদেরকে টাইট দেওয়ার জন্য আপনাদেরকে ধর্মের আশ্রয় নিতে হচ্ছে। আপনাদের আমি বলি, আমি পুজো কমিটির সেক্রেটারি থাকলেও আমি ধর্মকর্ম খুব একটা মানি না দাদা। ওই অঞ্জলি দেওয়াটা ওই মমতাদি জোর করে অঞ্জলি দেওয়ায় কালী পুজোতে, তাছাড়া আমি অঞ্জলি দিই না, বা আমার অফিসে আমার বস জোর করে অঞ্জলি দেওয়াতে। ঠিক আছে, সবার ঠাকুর ভালো থাকুক। কিন্তু আপনাকে বলি যে পুজোর সেক্রেটারি হতাম এই কারণে যে একটা আনন্দ উৎসব, সবাই মিলে হইচই করে গেট টুগেদারের ব্যাপার থাকতো। এবং এই যে পুজো, যদি ধর্মীয় কথা বলেন, আমি যদি হিন্দু ধর্মের, আমি হাই কাস্ট ব্রাহ্মণ কমিউনিটির লোক, গুপ্ত তো বদ্যি আমরা, তো আমরা ব্রাহ্মণেরই একটা পার্ট, আমাদের পৈতে হয়, পৈতে ছাড়া বিয়ে হয় না, বাবার শ্রাদ্ধও করা যায় না। যাই হোক, তো হিন্দু কমিউনিটির কিছু কথা বলি। আপনাদেরকে বলি যে এখন পিতৃপক্ষ চলছে অমাবস্যার পর থেকে। হিন্দু ধর্মের কথা বলছি, ভালো করে শুনুন। সমস্ত পুজো কমিটির যত নেতা উপনেতা ইত্যাদি আছে সবাই শেয়ার করবেন কিন্তু এটা, আর প্রত্যেকে কমেন্ট লিখবেন। কি চলে? পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের আগমন হয় মহালয়ার দিন, অর্থাৎ পিতৃপক্ষ চলছে। পিতৃপক্ষ কারা? যারা চলে গেছে, বিদায় নিয়েছে, অর্থাৎ আমাদের বাবা ঠাকুরদা ইত্যাদি ইত্যাদি পিতৃপুরুষ, তারা জল চাইতে আসে ওই মহালয়ার দিন। কেন চাইতে আসে, কি বৃত্তান্ত পরে আসছে। এটাকে অন্যভাবেও বিশ্লেষণ করা হয়েছে। তর্করত্ন শঙ্করানন্দের বইয়ে যেটা রয়েছে, শঙ্করানন্দ তর্করত্নের বইয়ে যেটা রয়েছে, মানে শঙ্করানন্দজি বলছেন যে পিতৃপক্ষ না, আসলে অশুভ আত্মার আগমন হয় এই সময়টা। মানে গত যে অমাবস্যাটা গেছে, সেই অমাবস্যা থেকে আগামী অমাবস্যা, অর্থাৎ মহালয়ার আগের রাত অবধি অশুভ আত্মার আগমন হয়, এবং সেই অশুভ আত্মারা ঘুরে বেড়ায়। দেখবেন যে এই সময় মানুষ খুব একটা আতঙ্কিত হয়ে পুজো আচ্চা খুব করে। আমি এগুলো মানছি না, কিন্তু আপনাদের জন্য বলছি যে যেটা হিন্দু ধর্মে লেখা রয়েছে। এবং এই অশুভ আত্মার জন্য হিন্দু ধর্মের বাড়ির লোকেরা তাদের বাচ্চা কাচ্চা বা লোকদেরকে বলে যে সাবধানে থাকো। নতুন ব্যবসায় কেউ যায় না এই সময়টা, চাকরি বাকরিতে কেউ ঝঞ্ঝাট করে না। এই সময়টা খুব সাবধানে সন্তর্পণে থাকতে হয়, যেহেতু অশুভ আত্মারা ঘুরে বেড়ান পিতৃপক্ষ বাদ দিন। এবং মহালয়ার দিন রাত্রিবেলা পিতৃপক্ষের এই আত্মারা, মানে অশুভ আত্মারা জল চাইতে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় গিয়ে, এটা ধর্মে লেখা রয়েছে। এবং পরদিন তাদেরকে জল দিয়ে বিদায় করা হয়, দেবী পক্ষের আগমন হয়।
এবং শঙ্করানন্দ যেটা বলছেন যে এই সময়টা অত্যন্ত ঠান্ডা এবং শান্তভাবে থাকতে হয়, এবং ঠান্ডা বা শান্তভাবে না থাকলে দেবীর আগমন হবে না। মানে ধরুন দেবী তো নানানভাবে প্রত্যেকটা পুজো মণ্ডপে আসছেন বলেই আমরা ধরে নিচ্ছি শাস্ত্রমতে। এবার কোনো পুজো মণ্ডপের সামনে বোমাবাজি করে কেউ মদ খেয়ে বদমাইশি করছে, তো শাস্ত্রমতে বলছে যে এই লোকটাকে সরাও, তা নয়তো মা আসতে পারবে না। যার জন্য দেখবেন যে লক্ষ্মী পুজোর সময়, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় কোনো বাজনা বাজানো হয় না, কারণ লক্ষ্মী পালিয়ে যায়। শাক বাজানো হয় একেবারে শেষে সমস্ত কিছু হওয়ার পর। লক্ষ্মী পুজোতে দেখবেন নিঃশব্দে পুজো করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজো, কোনো শব্দবাদ্য হয় না, কারণ লক্ষ্মী তাতে বিরক্ত হয়। সেরকমই মা দুর্গার আবির্ভাব যে যখন হয় সেটা হচ্ছে কি মহালয়ার ওই সন্ধিক্ষণটাতে, তখন বলা হয় যে তার আগের রাত থেকে কোনো শব্দবাদ্য হইচই যেন না হয়, মাকে আসতে দাও। এই দেবীপক্ষের আগমন, মায়ের আগমন এবং আগমনী বার্তা দিয়ে তখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গান দিয়ে আমাদের শুরু হয় মা এলেন। মানে তারপরে মায়ের পুজো শুরু হলো পরে, কিন্তু দেবীপক্ষের আগমন হলেন, এবার সব শুভ শুভ। আর এই সিপিএম এর বজ্জাতগুলো ওই আগের রাত্রিবেলা আবার মিছিল এবং ঝঞ্ঝাট পাকাবার চেষ্টা করছে। ওরা ধর্ম মানে না, ওরা অধার্মিক, এবং প্রত্যেকটা প্যান্ডেলের সামনে গিয়ে ওরা হুজ্জুদি করবে। আমি প্রত্যেককে বলছি যারা পুজো করেন, যদি ধর্ম মানেন, আমাকে দেখে শিখবেন না, আমাকে বাদ দিন, যারা ধর্ম মানেন তারা এই স্টালিনের বাচ্চাদেরকে পুজো মণ্ডপের 100 গজের মধ্যে ঢুকতে দেবেন না, এরা অশুভ করে দিয়ে যাবে। যারা ধর্ম মানেন না যা খুশি করুন, যারা ধর্ম মানেন তারা 100 গজের মধ্যে, ওই ভোটের যেমন অতটা গজের মধ্যে থাকে সেরকম 100 গজের মধ্যে কোনো আন্দোলনকারীকে ঢুকতে দেবেন না। এরা হইচই করে কিন্তু দেবীর আগমনটাকে কে বন্ধ করে দেবে। প্রত্যেক পুজো কমিটিকে বলছি। দ্বিতীয় ব্যাপার, কোনো আজে বাজে লেখাপত্র ইত্যাদি থাকবে না। সবসময় বলে যে মায়ের আগমন স্থানটা সবসময় জল দিয়ে পরিষ্কার করতে হয়। দেখবেন বিভিন্ন পুজোতেও এখন যে মা আসছেন ষষ্ঠীর দিন সব ধুয়ে দিতে হয়, সুতরাং সেখানে নোংরা ময়লা কেউ কিছু লিখলো কিম্বুত কিমাকার করতে দেবেন না। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে গণশক্তির যে সিপিএম এর যে পার্টির ইয়েটা বসে, বাইরে কতগুলো স্টল বসায়, ওরা পুজো মানে না কিন্তু গণশক্তি নিয়ে বসে, বসুক, আপত্তি নেই, কিন্তু ওখানে কিম্বুত কিমাকার কিছু করতে দেবেন না, নইলে এদেরকে বসতে দেবেন না। এটা আমি বলে দিচ্ছি, বসতে দেবেন না, কারণ এরা ঝামেলা পাকাবেই। কিন্তু ওরা গণশক্তি অফিসটাকে খুলে ওই গণশক্তির বই বিক্রি করার নামে এরা কিম্বুত কিমাকার সিপিএম সমস্ত ছবি ছক্কা ছাড়বে, সেটা সামাল দিতে পারবেন না, আপনার পুজো কিন্তু ডিসকার্ড হয়ে যাবে প্রাইজের থেকে। সুতরাং আমার মনে হলো যে পুজোর আগে মহা অসুর স্টালিনের এবং তার সন্তানাদি বিচ্ছু অসুরগুলোকে ধ্বংস করার পালা অনেক হয়েছে, আর নয়। এদের এই ইনকিলাব জিন্দাবাদ এবার বন্ধ হোক, ফিরে আসুন মহাত্মা গান্ধীর সেই কথা, জয় হিন্দ, বন্দে মাতরম।